আমাকে এত অপমানজনক কথা বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমার নাকি কোনো এখতিয়ারই নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো আবদার করার বা কথা বলার। দেখুন, আমি একজন জেলার রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাকে বলছি যে আমি একজন তৃণমূলের বিধায়ক। 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা মুর্শিদাবাদ জেলায় 22টা সিটের মধ্যে 20টা বিধায়ক আছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা। তার মধ্যে এই মুহূর্তে দুজন আছে যারা 16তেও নির্বাচিত ছিল। একটা হচ্ছে জাকির হোসেন জঙ্গিপুর, আর একটা হচ্ছে নিয়ামত হাজি হরিয়ারপাড়া। বাকি 18 জনই কিন্তু প্রথমবার তৃণমূলের বিধায়ক। অপূর্ব সরকার বলুন, আর ওই মনিরুল ইসলাম ফারাক্কা বলুন, আর একজন আছে ওই আমিরুল ইসলাম, ও 16তে জিতেছিল। তাহলে 3জন আছে, একজন 4জন ছিল, একজন মারা গিয়েছে সুব্রত সাহা, আমিরুল ইসলাম, জাকির হোসেন আর নিয়ামত শেখ। এরা হচ্ছে 16 থেকে তৃণমূলের এমএলএ, 21এও এমএলএ। আর আমরা কিন্তু 13তে আমি তৃণমূলের প্রতীকে লড়াই করে হেরে গেছিলাম, কিন্তু 21এ আবার তৃণমূলের প্রতীকে বিধায়ক হয়েছি। কিন্তু আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমি মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে কোনো ছলচাতুরি করি না, কোনো চালাকি করি না, কোনো আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমি রাজনীতিটা করি না। আমি সামগ্রিক মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়ন, মানুষের নিরাপত্তাহীন যাতে কোনো অবস্থায় মানুষ না পড়ে, তারা যাতে নিজের হিন্দু সমাজের মানুষের কাছে অনেক উগ্রতা বা মুসলিম বিরোধিতার কথা বলে, তেমনি আমাদেরকেও কখনো কখনো আমাদের ভোট ব্যাংকটাকে ধরে রাখতে, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটাকে ধরে রাখতে মুর্শিদাবাদ জেলায় 2021 সালে যে ভোটের রেজাল্ট, সেটা অভাবনীয়। এত শক্তি নিয়ে কোনোদিন ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে, সেই সংসদীয় যখন থেকে চালু হয়েছে তখন থেকে 2021 সালের মতো এককভাবে তৃণমূল কংগ্রেস যে 22টার মধ্যে যে 20টা সিট জিতেছিল, এর কোনো বিকল্প হতে পারে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল। আমরা তার নামমাত্র, তার প্রতীকে, তার নেতৃত্বে আমরা জিতেছি। কিন্তু এটাও মানতে হবে যে 2টো সিট আমরা হেরেছি। একটা সাম্প্রদায়িক দলের কাছে 64 মুর্শিদাবাদ এবং 72 বহরমপুর, সেটা আমরা হেরেছি। সেই হারটাকেও আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং আমাদের নিজেদের আলোচনার মধ্যে রাখতে হবে। মোটেই না, আমার কোনোদিন দম বন্ধ হয় না, আমি কোনোদিন অক্সিজেনের অভাব বোধ করি না। আমি খোলামেলা চলতে পছন্দ করি, খোলামেলা ভাবে চলি। আমি আপনারা আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কাল থেকে শুনছি যে আমাকে নাকি শোকজ করা হয়েছে, যে পরিষদীয় মন্ত্রী আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় এবং তার সহকর্মী যিনারা এই শৃঙ্খলা কমিটির সদস্য আছেন সম্মানীয়, সেই সদস্যরা নাকি আমাকে নির্দেশ দিয়েছেন বা কোনো। কিন্তু এখন 10টা 22 বাজছে, 28 তারিখ, 28শে নভেম্বর 2024, এখন অবধি আমার কাছে কোনো মেল আসেনি, আমার কাছে কোনো চিঠি আসেনি, আমার কাছে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ আসেনি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে সেই সমস্ত অনারেবল যারা মেম্বার আছেন, যারা শৃঙ্খলা কমিটির সম্মানীয় সদস্য আছেন, আমাকে চিঠি না করে কি করে প্রেস মিডিয়ার লোকরা গতকাল বেলা 2টো থেকে এখন অবধি সমানে আমার সম্মানহানিকর প্রচার করা হচ্ছে? আমার বাড়ির লোক তাতে বিব্রত হচ্ছে, আমার পরিবারের লোকরা বিব্রত হচ্ছে, আমার মেয়ে জামাই, আমার ছেলে, আমার মিসেস, তারা এতে বিব্রত হচ্ছে যে কি ঘটেছে যে এটা নিয়ে বারবার প্রচার হচ্ছে। তা আমি বলছি যে আমি কোনো মতেই অক্সিজেনের অভাব বোধ করছি না। আমি সবসময় খোলামেলা জীবনযাপন করি, আমি কারো ক্ষতি চাই না, কিন্তু আমাকে কেউ টার্গেট করলে আমি তাকে রিয়াত করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম্বার 2 বা জেনারেল সেক্রেটারি কে করেছে? আমাদের সর্বোচ্চ নেত্রী, আমাদের মামাটি মানুষের নেত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, 7বারের সাংসদ। ওনাকে নিয়ে কোনো কারোর সঙ্গে কম্পেয়ার চলে না।
মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাম্বার 2 করেছে। তো 14 থেকে তিনি ডায়মন্ড হাবড়ারের সাংসদ হয়েছেন, 7 লক্ষেরও বেশি ভোটে জিতে তিনি জনপ্রতিনিধি আছেন। তাকে আমাদের সামনে তো তিনিই তুলে ধরেছেন। তাই তিনার পাশে থাকা বা তিনাকে কোনো কিছু জায়গায় আনতে বলাটা কি কোনো শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে? এটা তো আমার বোধগম্য হচ্ছে না। আমি তো অবাক হচ্ছি যে আমি কোথায় শৃঙ্খলা ভঙ্গ করলাম। আমি কারো চাটুকারি করছি না মানে কি এটা শৃঙ্খলা ভঙ্গ? আমাকে এত অপমানজনক কথা বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমার নাকি কোনো এখতিয়ারই নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো আবদার করার বা কথা বলার। আমি এরকম স্বাধীনচেতা মানুষ। আমি যেমন অন্যায় করি না, তেমনি কোনো অন্যায়ের সঙ্গে লাইফে কম্প্রোমাইজ করিনি। 62 বছর বয়সে এসেও করবো না। যতদিন জীবিত থাকবো ন্যায়ের পক্ষে লড়ে যাব। মুর্শিদাবাদের আম জনতা, মামাটি মানুষের নেতৃত্বে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে যারা 20টা বিধায়ক দিয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে আমি আছি, ভবিষ্যতেও থাকবো। কারো প্ররোচনায় আমি কোনো কথা, কারো গ্রুপ, কারো ব্যক্তিগত ভাবে কোনো আমার ইন্টেনশন নিয়ে আমি কাউকে ছোট করি না, কাউকে বড় করি না। কিন্তু আমি দলের কাছে নোটিশ পেলে নিশ্চয়ই দলের শৃঙ্খলা কমিটির সম্মানীয় সদস্যরা দয়া করে, নিশ্চয়ই আমি বিধানসভায় যাচ্ছি, 11টার আগেই বিধানসভায় ঢুকবো, নিশ্চয়ই তারা বিধানসভায় থাকবেন। কালকে বিধানসভায় মাননীয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরেই তো তেনারা মিটিং করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে নিজের মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, সেটা 34 বছরের সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার একক ক্ষমতায় 182টা আসন নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। দিন দিন পর্যায়ক্রমে 3টে ইলেকশনের সিট সংখ্যা বেড়েছে। তার সহযোগী ছিল কংগ্রেস। এখন আর সে এককভাবেই স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তিনার ঘনিষ্ঠ বৃত্তে যিনারা বিলং করছেন, আমি বলবো যে আমি ওনার কাছে আবেদন করব, অনুরোধ করব, আমি তিনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আবার একবার অনুরোধ করব যে তিনার ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মামাটি মানুষকে সবসময় প্রণাম করেন, নমস্কার করেন, সবাইকে ভালোভাবে কথা বলেন। আমাকে কোনো সময় দুটো বকা দিলেও আমাকেও তিনি যথেষ্ট স্নেহ করেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি তার ঘনিষ্ঠ বৃত্তে যে 2-4 জন লোক আছে যারা সমস্ত ক্ষমতার দখল করে বসে আছে, ক্ষমতা ভোগ করছে, উপভোগ করছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যাখ্যা করতে চাই, সমস্ত ক্ষমতার দখল করে বসে আছে, ক্ষমতা ভোগ করছে, উপভোগ করছে,